দিত বা সার্টিফিকেটের সিল এবং স্বাক্ষর দিতেন, সে তার কোনোটাই জানতেন না, অর্থাৎ ডেথ সার্টিফিকেট বিষয়টা। আর মাসে তাকে একবার নিয়ে আসতো, আইসা সে তাকে ঘুরাই নিত, সেই হিসাবে তাকে 12,000 টাকা দিত, এই কথাটা সে বলেছে। তবে এই ধরনের যে সে একটা জালিয়াতি করেছে, তার নামে ডেথ সার্টিফিকেট বানিয়ে সিল এবং সই জাল করেছেন, সেটা সব কিছুই জানতেন না। আজকে তার ওয়াইফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার ওয়াইফ যেটা বললেন যে তার স্বামী যে এ ধরনের ন্যাক্কারজনক অপরাধগুলি ঘটনা ঘটিয়েছে, এই যে টর্চার সেলে নিয়ে যেভাবে তাকে আমরা ছবি দেখিয়েছি, যে পিটানোর দৃশ্যটা, তো এইটা আসলে একজন অনাথ, অসহায়, বাক প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন মানুষগুলিকে এভাবে পিটানো মোটেও ঠিক হয় নাই। তার বিচার এই জন্য তার বিচার হতে হবে, এই কথাটা উনি বলেছেন। আর ওনাকে বলা হলো যে আপনার স্বামীর অ্যাকাউন্টে তো এখনও 1,85,00,000 টাকা আছে, এবং এই টাকাগুলি কোথা থেকে পেতেন? তখন উনি বলল যে আমাকে তার অ্যাকাউন্ট কোথায় আছে বা অ্যাকাউন্টের সাথে আমার ফাউন্ডেশন আছে, কোনোটার সাথে আমাকে সম্পৃক্ত করে নাই, আমি সরকারি চাকরি করি, সে কোনোটাই আমাকে সম্পৃক্ত করে নাই। অর্থাৎ, এবং সে এটাও তাকে আমি বললাম যে এই যে কোনো এতগুলি রোগী বললাম যে তারা বাক প্রতিবন্ধী, তারা বৃদ্ধ, তারা প্যারালাইজড, এই মানুষগুলি এখানে যে থাকে তাদের তো প্রায়শই ডাক্তারের প্রয়োজন হয়। সে যে কোথাও কোনোদিন ডাক্তারের কাছে নিত না, সে সম্পর্কে তো আপনাদের একজন নার্স, আপনাদের তাকে দামাইকে বলতে পারতেন। সে বলছে আমি তাকে বললেও তো সে আমার কথা শুনতো না। এইভাবে আমরা মিল্টন সমাদ্দারকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদে আসলে ভয়াবহ লোমহর্ষক সব ঘটনা বের হয়ে আসছে তার কাছ থেকে। এবং যে ছেলেটা ওই উজিরপুর থেকে বাবাকে পিটিয়ে ঢাকায় এসে ওষুধের দোকান থেকে চুরি করে, তারপরে সেখানে এসে হঠাৎ করে তিনি সেখানে একটা বৃদ্ধাশ্রম, অর্থাৎ অসহায়, গরিব, শিশু, বৃদ্ধ, প্যারালাইজড, বাক প্রতিবন্ধীহীন, তারপরে হলো মানসিক ভারসাম্য মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে সেটা দেখিয়ে তিনি তার যে ফেসবুকে ফলোয়ারদের মাধ্যমে সে টাকা ইনকাম করতেন, বাট টাকাগুলি সে খরচ করতেন না। অন্যদিকে ওই গরিব অসহায় মানুষগুলির যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো, অত পচন ধরেছে, সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, ব্লেড দিয়ে সে কেটে ফেলতো, এই যে রক্ত বের হতো, এবং সে শেখা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটাছেঁড়া রোগীরা যে কষ্ট পেত, আর্তনাদ করত, এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। এবং সে একরকম সাইকোপ্যাথিক একটা মানুষ, সে কিভাবে মানবতার ফিরিওয়ালা হলেন আমাদের বোধগম্য নয়। এবং সে কিন্তু স্বীকার করেছেন তার অপারেশন থিয়েটারে ছুরি আছে, ব্লেড আছে, এগুলো আমরা উদ্ধার করেছি, এগুলো দিয়ে সে নিজেও স্বীকার করেছেন। এবং টর্চার সেলে যে সে মানুষগুলিকে যে পিঠাতেন, সে তাদেরকে বানর অভিহিত করতেন এবং তাদেরকে পিটিয়ে সে নিস্তেজ করতেন। এইগুলি আসলে শুনতেও খারাপ লাগে। মিল্টন সমাদ্দার তার এই যে একদিকে বানর, আবার অন্যদিকে তাদেরকে নিস্তেজ করতেন, বাট তারা স্বাভাবিক কারণেই এই অটিজম বাচ্চা বা মানসিক ভারসাম্য মানুষগুলি, অসহায় মানুষগুলি অনেক সময় হয়তো বা আইন শৃঙ্খলা না থাকারই কথা, তারা হইচি করলেই সে তাদেরকে পিঠাতেন। আমার কথাটা হলো, যে দেশে আমাদের বঙ্গবন্ধুর নাতনি মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ পুতুল অটিজম নিয়ে সারা বিশ্বে কাজ করে প্রশংসিত হয়েছেন, এবং উনি সাউথ ইস্ট এশিয়ার রিজনাল ডিরেক্টর হিসেবে যিনি এখন হোয়ের অধীনে থেকে দায়িত্ব পালন করছেন, আর সেই দেশেই অটিজমের নাম ধারণ করে কিছু অসহায়, গরিব, বয়স্ক, বাক প্রতিবন্ধীহীন, প্যারালাইজড, ভারসাম্যহীন মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে অটিজমের নাম দিয়ে
ফেসবুক ফলোয়ারে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে সেই টাকাগুলি নিজে আত্মসাৎ করছেন। অন্যদিকে এদেরকে চিকিৎসার জন্য একটি টাকা খরচ করছেন না। এটা একটা ভয়াবহ অপরাধ এবং আমি এদের উল্টো তাদেরকে টর্চারের পরিমাণটা তিনি বেড়ে দিয়েছেন। আরেকটি কথা যে কথাটা স্বীকার করেছেন, সে নিজেই যে ডেথ সার্টিফিকেট তো বানাতেনি, তাহলে যে 900 লোকের কথা সে বললেন, 900 লোকের রাতের অন্ধকারে জানাজাবিহীন তাদেরকে সে যে কবরের কথা বললেন, এই যে একটা অপরাধ, যে এই জিনিস লোকগুলি কারা, তাদের তো খোঁজখবর না, তাদের তো আত্মীয় স্বজন আছে, একটু খোঁজখবর না দেওয়া, থানার মধ্যে জিডি না করা, হাসপাতালগুলিতে প্রেরণ না করে এই যে নিজের ইচ্ছা মতো এই যে ভয়াবহ যে অপরাধগুলি উনি করেছেন, আমি মনে করি এগুলি আমাদেরকে খোঁজ নিতে হবে এবং তাকে জবাবদিহিতা করতে হবে যে এই লাশগুলি কোথায় গেলেন। কারণ এই লাশগুলি যে মারাও যায় তো তার রেজিস্টার থাকবে, এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল, কি হলো তার, এই লোকটা কেন মারা গেল, এটা তো একটা রেজিস্টার থাকবে। সেই রেজিস্টারে তো তার অন্তত থাকার কথা হিসাবটা, যে এই লোকটার বাড়ি কোথায়, তার আত্মীয় স্বজনকে জানানো। সে উল্টা যে মানুষগুলি অসহায় কোনো বাচ্চা বা কোনো শিশুকে নিয়ে দিয়ে আসতো, এই লোকটা যখন কখনো জানতে চাইতো যে আমি যে বাচ্চাটা দিয়ে গিয়েছিলাম কোথায়, উল্টা ওই লোকটাকেই টর্চার সেলে পিটাতো, আর যেন কোনোদিন কেউ সেখানে কারো খোঁজখবর না নিতে পারে। সেইভাবে আমি মনে করি যারা ফেসবুকে এই মিল্টন, এই যে মাদকাসক্ত মিল্টনকে ফেসবুকে ভাইরাল করার জন্য কিছু অসহায় মানুষের ছবি তুলে তারা এগুলি বিভিন্ন জায়গায় প্রচার করতো শুধু টাকার উদ্দেশ্যেই। এখন তার অ্যাকাউন্টে প্রচুর টাকা, কয়েকদিনে 1,50,00,000 টাকা এসে গেছে, সে টাকাগুলি খরচ করে নাই। তাহলে তার উদ্দেশ্যটা কি, এটাও আমরা তদন্তে নিয়ে আসছি। তাহলে তুমি যদি মানবতার ফেরিওয়ালাই হই, তাহলে তো তাদের টাকাগুলি খরচ করার কথা, হাসপাতালে পাঠানোর কথা। এবং যদি কেউ মারা যায়, মানুষ মারা যেতেই পারে, তাহলে সেটা হাসপাতালকে জানানো, থানাকে জানানো, মিডিয়াতে বলা বা পেপার পত্রিকায় দেওয়া। যদি তার ঠিকানা না থেকে থাকে, আর ঠিকানা থাকলে তার আত্মীয় স্বজনকে জানানো। সে কোনো কিছুই করলো না, সে 900 লাশ দাপন করলেন, তার কোনো রেজিস্টার নাই। সে এখন বলে যেটা আমাদের স্বীকার করলেন যে আসলে 900 লাশটা আমি বলেছি যে এটা বললে আমি দাপন করেছি, এটা বললে আমার কাছে ফেসবুকে প্রচুর টাকা আসবে। আসলে এত না, আসলে মারা গেছে 135 জন বা 40 জন। তাহলে 135 জনের রেজিস্টারি নামটা দেখাও। আসলে সে যে আরও আমাদের তদন্ত বাকি আছে, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে টাকাগুলি কোথায় পাচার করেছেন, সে কেন পিটাতেন, সে কেন ডাক্তার রাখতেন না, সে কেন এদেরকে হাসপাতালে পাঠাতেন না, এগুলি আমরা তার কাছ থেকে আরও তথ্য নিব। আমি মনে করি যে আজকে যে অসুস্থ হয়ে মানুষ হাসপাতালে আসে, আর যদি এই মিল্টন এই যে এতগুলি মৃত্যুর ঘটনা, এই সবগুলি জবাবদিহি ঘটনা তাকে করতে হবে। আমার একটা প্রশ্ন আছে, একটু সুনির্দিষ্টভাবে মিল্টন সমাদদারের যে বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের সাথে তার স্ত্রী কোনো সম্পৃক্ততা পেয়েছেন কিনা? আমি মনে করি দিনের পর দিন, রাতের পর রাত এইভাবে বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করে আর্থমানবতার তথাকথিত সেবার নামে উনি টাকাগুলি আত্মসাৎ করেছেন, আর ওই রোগীগুলিকে দেখিয়ে টাকা ইনকাম করেছেন। অন্যদিকে সেবা তিনি দেন নাই, ডাক্তারের কাছে পাঠান নাই, সে নিজে একজন নার্স, সে স্বীকার করেছে সেখানে যেতেন। তাহলে এই যে অনিয়মগুলি হয়েছে, এই অনিয়মগুলির বিরুদ্ধে উনি তো কোথাও কোনো প্রতিবাদও করেন নাই, থানাকে অবগত করেন নাই, কাউকে অবগত করেন নাই। তো আমি তো মনে করি প্রাথমিক তাকে জিজ্ঞাসাবাদে আমার কাছে মনে হয়েছে তার জামাইয়ের হাজব্যান্ড তো তার হাজব্যান্ড যে কাজগুলি করেছে সেখান থেকে উনি দায় এড়াতে পারেন না। তবে দায় এড়াতে পারে না। তবে সে যে কথাগুলি বলেছেন যে সেখানে উনি ফাউন্ডেশনের টাকা পয়সা যে আসা, এখানে যে যত কিছু রয়েছে কোনো কিছুতে তার নাম নেই। আমরা তো এটা তো একটা মারাত্মক রকমের অপরাধ। এখানে সে মানুষগুলি মারা গেলেন,
সে মানুষগুলি জানাজা হলো না, রাতের অন্ধকারে কবর দেওয়া হলো, আত্মীয় স্বজনকে জানানো হলো না, মিথ্যাভাবে তারা ডেথ সার্টিফিকেট সে নিজেই সিল সাপোর্ট দিয়ে বানালেন এবং বানিয়ে এগুলি রেকর্ডে রাখলেন না, তার আত্মীয় স্বজনকে জানালেন না। তাহলে এই লাশগুলি যে এটা কি করলেন, আসলে কি দাপন করলেন কিনা, সেটা আমাদের তদন্তে আসবে। ভাই এর সাথে কি করবেন? আরেকটা গুরুতর অভিযোগ হলো ভুক্তভোগী মাঠে গিয়ে পাইছে যে শিশুদের কথা যেটা বললেন যে দেখা করতে দেন, এই শিশুগুলোকে কি করতে বিক্রি করতে এরকম কাজ করতে? এটা আমরা এখন আমাদের একটু ধৈর্য ধরেন, আমাদের তদন্ত চলছে, আরও জিজ্ঞাসাবাদ করা হবে। আমি মনে করি এইরকম মিল্টন সমদ্দার বাংলাদেশে যদি আরও কিছু থেকে থাকে, তথাকথিত মানবতার ফিওলার নামে এই ধরনের অপকর্ম করে থাকে, সে সম্পর্কে আমরা খোঁজ নিছি। কাউকে এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। হারুন ভাই, একটা বিষয়, তিনি তো যেই আশ্রমকে কেন্দ্র করে এত কিছু হলো, এত লুটপাট হাতিয়ে নেওয়া হলো, সেই আশ্রমের তিনি চেয়ারম্যান। এখন এই আশ্রমকে কেন্দ্র করে যদি এত অঘটন, এত লুটপাট দুর্নীতি হলো, সেটার চিফ চেয়ারম্যান হিসেবে মৃত হালদার কি গ্রেপ্তার হবে কি না, এটা আমরা তদন্ত করছি। তদন্ত আমাদের শেষ হয় নাই। আমাদের রিমান্ড শেষ হয়েছে, আবার আমরা রিমান্ড প্রেয়ার করেছি। আমাদের রিমান্ডে আসলে আমরা এই বিষয়গুলি তাকে আরও জিজ্ঞাসাবাদ করব যে এতগুলি মানুষের, সে নিজেই বলেছে 900 লোকের প্রাণ নিভে গেল। তাহলে এই লোকের প্রাণগুলি যদি নিভে যায়, তো এই লোকগুলি কীভাবে মারা গেল? আপনি তো হাসপাতালে নেন নাই, আপনি তো ডেথ সার্টিফিকেট নেন নাই, আপনি তো থানাকে অবগত করেন নাই। এই 900 প্রাণ নিভে যাওয়ার ঘটনা আদৌ সত্যতা কি না, না এটাও একটা টাকা ইনকাম করার জন্য তার একটা কথা, অথবা এই প্রাণগুলির সে কি করেছেন, আমরা তার কি কাজগুলি করেছে এগুলির পূর্বে আমরা সেগুলো তদন্তে নিয়ে আসবো। আমি একটা প্রশ্ন করি। আমি এখানে স্থানীয় কাউন্সিলর মান্নান সাহেব, ওনার একটা ইন্টারভিউ নিয়েছিলাম, তখন উনি একটা কথা বলছে যে একটা বিষয় ওনার কাছে বিচার গিয়েছিল মিল্টন সমদ্দারের বিরুদ্ধে। তখন উনি ওটা সমাধান করতে গিয়ে কোন এক জনৈক ব্যক্তি গোপালগঞ্জের ওনাকে ফোন দিয়ে হুমকি দিয়েছে কাউন্সিলরকে। এই বিষয়ে কি আপনারা জানতে পেরেছেন কিনা? হ্যাঁ, আমাদের কাছে আসলে তার বিরুদ্ধে এখন কমপ্লেন আসছে মৌখিকভাবে, কিন্তু তখন তো কোনো কমপ্লেন, তো থানায় যেতে পারে, থানায় কমপ্লেন করতে পারে। কিন্তু এলাকাবাসী তারা তো মিছিল করেছে তার বিরুদ্ধে, তো এলাকাবাসী যে অনেক দিন যাবৎ নির্যাতিত ছিল, এটা তো আমাদের কাছে কেউ বলে নাই। এটা তো স্পষ্ট, এটা তো মিল্টন সমদ্দার যা ভয়াবহ অপরাধ করেছেন, একটি অপরাধ না, সে নিজেই স্বীকার করেছেন। এবং তার অ্যাকাউন্টে তো এখনো 1,85,00,000 টাকা আছে। সে এতগুলি টাকা থাকার পরেও কাউকে চিকিৎসা না করান না, সে নিজেই হয়ে গেছেন অপারেশন থিয়েটারের হেড। সে তার অপারেশন থিয়েটারে একটা ছুরি থাকে, কিছু ব্লেড থাকে, সে এগুলি দিয়ে সে তাদেরকে অপারেশন করায়। তো এরকম ভয়াবহ অমানবিক আচরণ রাস্তা থেকে ধরে এনে এই যে অটিজম বাচ্চা, বাক প্রতিবন্ধী মানুষগুলির সাথে এ ধরনের অসভ্য আচরণ, এটা আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষের জন্য লজ্জাজনক। অতএব তার সাথে যারা জড়িত, তাদেরকে যারা প্যাট্রোনাইজ করেছে, তারা ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য যারা প্যাট্রোনাইজ করেছে এবং তাকে যারা হেল্প করেছে, তার ফাউন্ডেশনে যারা মেম্বার রয়েছে, আমরা প্রত্যেককেই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। একটা বিষয় ক্লিয়ার হওয়ার জন্য, টর্চার সেলের কথা তার স্ত্রী স্বীকার করেছে কিনা, এবং এই সে স্বীকার করার তো কিছু না, সেটা তো আমার ভিডিও ফুটেজই আছে। তার ওয়াইফকে ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। তার ওয়াইফকে সে যে ডেথ সার্টিফিকেট নিজেই সাইন করেন, তার স্বামীর স্বীকারোক্তি দেখানো হয়েছে। এবং সে ওই আশ্রমে কিন্তু তার ওয়াইফও যেতেন প্রায়। এবং এই অনিয়ম দেখার পরেও উনি কেন প্রতিবাদ করলেন না, উনি কেন থানাকে অবহিত করলেন না? একটা রোগী সেকে পিটানো হচ্ছে, সে নিজে অপারেশন রক্তক্ষরণে মারা যাচ্ছে, উনি একজন নার্স হিসেবে তার তো দায়িত্ব ছিল এগুলিকে থানায় বা হাসপাতালে প্রেরণ করা। উনি সে সাজেশনটা দিলেন কিনা, আর দিলে উনি থানায় গিয়েছেন কিনা, এগুলি তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। সে বলেছে আমি 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 এগুলি যেহেতু কোনো কিছুর সাথে আমাকে সম্পৃক্ত করে নাই, আমি এগুলি এই জন্য কাউকে বলতে পারি না।